ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বুধের রাশি পরিবর্তন 20শে জুলাই বৃশ্চিক রাশির জন্য কি ফল আনবে বুধদেব, এই বিষয়ে আলোচনা করব। বুধের রাশি পরিবর্তন একটি মারাত্মক ঘটনা ঘটাবে বৃশ্চিক রাশির জন্য। অনেক খেলা খেলবে বুধ এই রাশির জন্য। কি খেলা খেলবে? সিংহ রাশিতে এই যে প্রবেশ হচ্ছে বুধের 20শে জুলাই শনিবার দিন, এই 20শে জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে বুধের যে এই রাশি পরিবর্তন হচ্ছে না, এটাতে বড় বড় চেঞ্জেস আসবে, পরিবর্তন, আরও অনেক কিছু ঘটনা ঘটবে, শুভ অশুভ সব ঘটনাই ঘটবে। এবং বুধ নিজেও খেলা খেলবে। কি কি খেলা খেলবে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। কি ফল দেবে, কি কি হতে পারে, কোন কোনভাবে শুভ এবং কোন কোনভাবে অশুভ ফল আসবে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে দিই, বুধ এই সিংহ রাশিতে প্রবেশ করছে 20শে জুলাই। 20শে জুলাই থেকে একেবারে 23শে সেপ্টেম্বর পর্যন্ত বুধের যে খেলা চালু হবে না, এই খেলা একেবারে বললাম 1.5 মাসেরও বেশি সময় ধরে চলবে। কি খেলা সেটা আমি আগে বলে দিচ্ছি। 20শে জুলাই ওই যে সিংহ রাশি মানে কর্কট থেকে সিংহে আসবেন, মানে নবম ভাব থেকে, বৃশ্চিক রাশির নবম ভাব থেকে মানে ভাগ্য ভাব থেকে দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন। মঘার প্রথম চরণে, মঘা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবেন। এরপর জুলাই চলে গেল, জুলাই পরে আগস্ট এলো। আগস্ট 5 তারিখ, 5ই আগস্ট সিংহ রাশিতে বুধ আবার মঘা নক্ষত্রে বক্রী হবেন। এটা হলো একটা খেলা। 2 নম্বর যেটা হচ্ছে 22শে আগস্ট আবার বুধ বক্রী হয়ে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বা নিজের নক্ষত্রে বুধ প্রবেশ করবেন বক্রী হয়ে। এটা 22শে আগস্ট হবে। তার মানে সিংহ থেকে বুধ আবার কর্কট রাশিতে প্রবেশ করবে, অশ্লেষায় নিজের নক্ষত্রে প্রবেশ করবে বক্রী হয়েই, কিন্তু মার্গী হয়ে নয়। এরপর 29শে আগস্ট বুধ বক্রগতি ত্যাগ করে অর্থাৎ বক্রী না হয়ে তখন তিনি মার্গী হবেন কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রেই। তাহলে আগস্ট মাসটা গেল। এরপরে আসছি 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর বুধ আবার কর্কট থেকে সিংহে আসবেন। এরপরে আসবো 14 সেপ্টেম্বর, সিংহ রাশিতে এসে তিনি মঘায় প্রবেশ করবেন। এটা হচ্ছে 4 সেপ্টেম্বর। এরপরে 14 সেপ্টেম্বর বুধ আবার মঘা থেকে পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করবেন, পূর্ব ফাল্গুনি যা রবির নক্ষত্র। আবার 22শে সেপ্টেম্বর বুধ উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবেন, তখন প্রায় সিংহ রাশি শেষ। এরপর 23শে সেপ্টেম্বর বুধ সিংহ থেকে কন্যায় প্রবেশ করবেন, সেটা অন্য খেলা, সেটা পরে আবার দেখব। এখন বুঝে নিই, এই যে বুধ সিংহ রাশিতে থাকাকালীন একবার সিংহ ছেড়ে কর্কটে, কর্কট ছেড়ে আবার সিংহ, এই যে দুবার রাশি পরিবর্তন হবে এবং বক্রী হবেন মাঝে, এবং তারপর এই যে এতগুলো নক্ষত্র চেঞ্জ করবেন, প্রথমে মঘা, তারপর অশ্লেষা, ফের অশ্লেষা থেকে আবার মঘা, তারপরে পূর্ব ফাল্গুনি, তারপরে উত্তর ফাল্গুনি, এই এতগুলো নক্ষত্রকে পার করে তিনি রাশি পরিবর্তন করে ফের কন্যায় যাবেন। তার আগে এই যে 1.5 মাস তিনি এই খেলাটা খেলে দিয়ে চলে যাবেন। এরপর কি খেলা খেলবেন তাহলে আমি দিন বা তারিখ উল্লেখ করে আমি সবটা বলে দিলাম। এরপরে আসছি ফলাফল। প্রথমত বুধ যখন 20শে জুলাই সিংহে আসছেন, বক্রী নয়, একদম মার্গী থেকে, কিন্তু শনি দৃষ্টিতে আবদ্ধ হচ্ছেন। যখন শনি দৃষ্টি পাচ্ছে, প্রথমত মনে রাখো শনি আর বুধ এই যে কম্বিনেশান, এ মারাত্মক কম্বিনেশান, ডেডলি কম্বিনেশান। কী জন্য মারাত্মক বলছি এটা আগে বলছি। এটা মনে রাখো যে বুদ্ধির এবং শক্তি এবং হচ্ছে যে বুদ্ধি বল, তাই আমি বুদ্ধি শক্তি মনে করি। তো বুদ্ধি, অর্থ, সময়, এই 3টে জিনিসের কারকতা বুধ বহন করে, তাই এই 3টে জিনিস বিশাল ভূমিকা পালন করবে এই আগামী 1.5 মাস তোমাদের জীবনে। শনি যিনি আগে থেকেই বক্রী আছেন, তিনি 4th হাউসে কুম্ভ রাশিতে বসে আছেন। শনির ডাইরেক্ট সপ্তম দৃষ্টি পাচ্ছেন বুধ। এবার বুধ আমি বললাম ওই যে বুদ্ধির কারক, তো
অনেকের কি হবে, বুদ্ধি খুলতে পারে কোন কোন বিষয়। যেহেতু বুধ কর্মস্থানে আছেন, তাই কাজের জায়গায় নতুন বুদ্ধি হতে পারে, সুযোগ আসতে পারে। বুধ আবার যোগাযোগের কারক, নতুন কাজ আসতে পারে, কাজের যোগাযোগ আসতে পারে, কর্মলাভ হতে পারে। প্রথম এটা হচ্ছে ভালো ফল। তারপর বুধ আবার বিচারের কারক। শনি আর বুধ যখন একসঙ্গে দৃষ্টি বিনিময় করে, একসঙ্গে সহাবস্থান করে, এরা বিচার দেয়, জাস্টিস দেয়, জাস্টিস, অন্যায়ের প্রতিশোধ দেয়, অন্যায়ের বদলা দেয়, বদলা। তো বহুদিন ধরে কর্মজগতে যারা তোমাদের উপর অত্যাচার করছিল বা যে অত্যাচার চলছিল, সেগুলোর এবার সমাধান হবে, নিশ্চিতভাবে হবে, এবং সেই সমস্যা দূর হবে, বাধা দূর হবে। কর্মস্থানে তোমরা প্রতিষ্ঠা, সম্মান, যশ লাভ করবে, নিজের মনের মতন কাজ পাবে। শনি এবার জাস্টিস দেবে, তোমাদের বিচার দেবে, দেবেই দেবে। এটা হলো একটা সামান্য ব্যাপার। আরও আসছি, আমি বিস্তারিতভাবে বলবো এবং ভিডিও বড় হবে, আগে থেকে বলে রাখছি। অনেক অনেক খেলা খেলবে বুধ। প্রথমে মার্গী, তারপরে বক্রী, তারপরে আবার রাশি পরিবর্তন, তারপরে বক্রী থেকে আবার রাশি পরিবর্তন, তারপরে আবার বক্রী থেকে মার্গী। এটা সাধারণ ঘটনা নয় এগুলো। তারপরে বুধ তোমাদের অষ্টম ও একাদশপতি, এই দুটো গ্রহ দুটো ঘরই কিন্তু মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, কোন কোন ভাবকে কন্ট্রোল করবে একবার বলে নেওয়া যাক। আমি বলে দিই একবার। বুধ শুধুমাত্র একটি ছোট্ট গ্রহ হয়ে তোমাদের এই আগামী 1.5 মাসে এত বড় বড় পরিবর্তন আনবে, সেটা কল্পনা করা এখন থেকে হয়তো কঠিন হয়ে যাবে। সেটা আমি আগাম কিছু আভাস দিয়ে রাখবো। তবে আগে বলে নিই যে কোন কোন ভাবে বুধ কন্ট্রোল করবে, কোন কোন ভাবগুলোকে। প্রথমত বলে রাখি, সবভাবেই তিনি কন্ট্রোল করবে। তবুও আমি বলে রাখছি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে দশম, দ্বিতীয়, নবম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও চতুর্থ। এছাড়া লগ্ন, অষ্টম ও একাদশ, এগুলো হচ্ছে যে মানে প্যাসিভলি তিনি কন্ট্রোল করবেন, কিন্তু করবেন একদম শিওর। আর আরেকটা কথা, বুধের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়বে, মঙ্গলের ফোর্থ দৃষ্টি, চতুর্থ দৃষ্টি যেটা পড়বে সেটাও বুধের ওপর পড়বে। অর্থাৎ বুধের ওপরে মঙ্গল ও শনি দুটো গ্রহেরই দৃষ্টি পড়বে। তাই তোমাদের মঙ্গল লগ্নপতি হিসাবে বুধের ওপর নজর রাখবেন, যে যদি কিছু বাড়াবাড়ি করে তো আমি আছি। আবার শনি বলবে যে বুধ যদি জাস্টিস না দেয় বা যদি ন্যায্য বিচার না করে, তাহলে বুধকেও আমি ছাড়বো না। তো এই রকম একটা ব্যাপার। অর্থাৎ কর্মস্থানে এবং গৃহে মানসিক শান্তি, সমস্ত জায়গায় তো শুভ প্রভাব আসবে। পারিবারিক শান্তি তো বজায় থাকবেই, ভালো থাকবে, মানসিক শান্তি আসবে এবং জাস্টিস পাবো আমরা। যে সমস্ত দিক থেকে, যে কোনো জীবনের যে কোনো দিক থেকে যদি আমাদের উপরে যে অত্যাচার হচ্ছিল, যে ষড়যন্ত্র চলছিল, সেই সমস্ত ষড়যন্ত্র এবার ফাঁস হবে, শত্রুরা জব্দ হবে। কারণ আমি আগেই বলেছি, ষষ্ঠভাবে কিন্তু বুধ ডাইরেক্ট প্রভাব ফেলবে। তার কারণ আছে, সেটা আমি বলবো কি কেন ফেলবে এবং কি ফল দেবেন, সেটা আমি বলে দেবো বিস্তারিতভাবে। তার আগে আমি বললাম যে এই যে দৃষ্টি বিনিময় কোন কোন গ্রহের সঙ্গে হবে সেগুলো বললাম, কোন কোন ভাবে প্রভাব পড়বে সেগুলো বললাম, এবং বুধ কীভাবে ট্রানজিটগুলো করবে সেগুলো বললাম, এবং একটা আংশিক কিছু বললাম যে কি ফল আসতে পারে কোন কোন জায়গায়। বুধ যখন মঘায় প্রবেশ করবে তখন কেতু দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ কেতু তাকে পরিচালনা করবে। এবং যখন অশ্লেষায় যখন যাবেন, তখন বুধ তো নিজের নক্ষত্র থাকাকালীন নিজের দ্বারাই পরিচালিত হবেন। এবং যখন পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করবেন, তখন তিনি রবির দ্বারা প্রভাবিত হবেন এবং পরিচালিত হবেন। তারপর যখন উত্তর ফাল্গুনিতে যাবেন, তখন সেটা সিংহতে অনেকটা থাকবে না, তাই ওটা নিয়ে, ওই নক্ষত্র নিয়ে আলোচনা করব না। তবে মেন যে তিনটে নক্ষত্র ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে, সেটা হলো মঘা, অশ্লেষা ও পূর্ব ফাল্গুনি। তো এই যে কেতু আর রবি, এই তিনটে কেতু, বুধ ও রবি, এই তিনটে গ্রহ বিশেষ করে এই বুধকে কন্ট্রোল করবে। আর বিশেষ করে নবম ভাব বা দশম ভাব হেরফের হবে, ওলট পালট হবে। এদের এই দুটো ভাবের মধ্যে না এমন বড় পরিবর্তন আসবে, যেটা তোমরা এখন থেকে চিন্তা করতে হয়তো মানে আশা করোনি, চিন্তা করতে ভয়ও পাচ্ছ, বা হয়তো চিন্তা করতে সাহসও আসছে না, ভাবতেই পারছো না। এরকম বড় পরিবর্তন আসবে, বড় পরিবর্তন আসবে, এটা নিশ্চিত। এর মধ্যে আবার অনেকগুলো ঘটনা ঘটবে, সেটা হলো বুধের সঙ্গে, এই যে আগামী 1.5 মাসের কথা বলছি, বুধের সঙ্গে আবার রবি বুধের একটা যোগ তৈরি হবে।
আবার বুধ শুক্র যোগ তৈরি হবে, আবার রবি বুধ শুক্র যোগ তৈরি হবে, এরকম আরও অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে আজকের বিষয় শুধুমাত্র বুধ, তাই বুধকে নিয়ে আলোচনা করব। বুধ এমন ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করবে ওই গ্রহগুলোর সঙ্গে সহাবস্থান করে, এই রাশিগুলোকে পরিবর্তন করে, বক্রী হয়ে এবং বক্রী থেকে মার্গী হয়ে এতগুলো ভূমিকা পালন করবে বুধ। তাই বলছি যে বুধ এই যে মাত্র আগামী 1.5 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটাবে আর্থিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, কাজের জায়গায় এবং ব্যবসার জায়গায়। এবং আরেকটা কথা যেটা না বললেই না, সেটা হলো যে যেটা হচ্ছে যে আসল কথা, যেটা ওয়েলথ, সম্পদ, ধন সঞ্চয়, এইসবের ক্ষেত্রে ভূমিকা পালন করবে, অনেক বড় ভূমিকা পালন করবে। আরেকটা কথা বলি যে বুধ যে দুটো ভাবের কারকতা বহন করে সেটা হলো অষ্টম আর একাদশ। তো অষ্টম ভাব কী বিষয় নিয়ে, অষ্টম ভাবটা কোন কোন বিষয় নিয়ে, কোন কোন বিষয় কারকতাটাকে বহন করে সেটাকে আমি বলি আগে, তারপরে তোমরা বুঝবে যে কেন আমি এই কথাগুলো বললাম। আমি বুধের সঙ্গে এই নক্ষত্র এবং গ্রহের সঙ্গে ওই কারকতাগুলোকে মেশালে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এটা বলছি। আমি আগে বলে নিই যে অষ্টম ভাবটা কোন কোন বিষয়গুলোকে ইঙ্গিত করে আমাদের জীবনের সঙ্গে, আমাদের জীবনে জড়িয়ে থাকা কোন কোন বিষয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবে অষ্টম ভাব। তারপরে বলবো একাদশ ভাব, এবং তারপরে ভাবের কারকতা, ভাব, নক্ষত্র, গ্রহগুলোকে মিলিয়ে আমি একটা ফলাদেশ দেওয়ার চেষ্টা করব, যেটা আশা করি অন্তত 85% হলেও মিলবে, এটা আমার বিশ্বাস। তো আমি আগে শুরু করছি অষ্টম ভাবের কারকতাগুলোকে বলা। অষ্টম ভাবে মৃত্যু। অষ্টম ভাব থেকে আমরা যেগুলো জানতে পারি সেটা হলো মৃত্যু। একটি জাতক বা জাতিকা দীর্ঘায়ু হতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা করতে পারবো বা জানতে পারবো। স্বল্পায়ু কিনা, তার আয়ুটা কতটা সেটা নিয়ে আমরা জানতে পারবো। তার মৃত্যুর কারণ জানতে পারবো, মৃত্যু স্থান, এবার পরকাল, মৃত্যু ভয়, শোক, পরাজয়, জয়, অপবাদ, মানসিক অস্থিরতা, পুলিশি গ্রেপ্তারি বা হয়রানি, ঋণ দান বা ঋণ গ্রহণ, পাপ, দুর্ঘটনা, কারাবরণ, মৃত ব্যক্তির ধনসম্পত্তি, তারপর উইলকৃত সম্পত্তি, জীবন বিমা সংক্রান্ত বিষয়, ব্যাংক ঋণ, জীবনসাথীর সঞ্চয়, তো তারপর হচ্ছে অস্ত্র, ভূমি, কপটতা, ধূর্ততা, পূর্বপুরুষের ধন, শত্রু সম্বন্ধে কিছু বার্তা, তারপর হচ্ছে মরণ, স্ত্রীর সম্পত্তি, পিতার ব্যাকুলতা, তারপর হচ্ছে যে শরীরের ওপরে যে প্রভাবগুলো পড়ে সেটা হলো যে জঙ্ঘা এবং দুই হাত, এই সমস্ত জায়গাগুলোকে আমি আগে বললাম অষ্টম ভাব থেকে আমরা বিচার করি। এরপরে আসছি একাদশ ভাব, কারণ বুধ একাদশ ভাবগুলোকেও ইন্ডিকেট করে। আমি আবার বলছি, কেন এটা বলছি আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক আমি বললাম যে অষ্টম ভাব থেকে বুধ যে ভাবের কারক, অর্থাৎ অষ্টম ভাবের কারক বৃশ্চিক থেকে অষ্টম ভাব কোনটা, মিথুন রাশি, তাহলে অষ্টম ভাবের কারক বুধ, মিথুন রাশির অধিপতি যেহেতু বুধ, তাহলে বুধ যদি কেতুর নক্ষত্রে আসে, মঘার নক্ষত্রে আসে, তাহলে কি হবে? প্রথমত কেতু হলো গুপ্তধন, অনেক দিনের পুরনো কিছু, উত্তরাধিকার সম্বন্ধীয় কিছু। তো এবার কেতু হলো মাটির তলার ধন। এখন এই যে আমি যদি বলছি যে অষ্টম ভাবটা কোন কোন ভাবকে মিন করে, এই যে আমি বললাম যে এতক্ষণ যে উইলকৃত সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, বিমা সংক্রান্ত বিষয়, তারপর হচ্ছে যে পূর্বপুরুষের ধন। তার মানে কি, যদি বুধ কেতুর নক্ষত্রে আসে, মঘার সময় যখন আসবে বা বিশেষ করে যখন বক্রী হবে, এই বক্রী মার্গে এটা ম্যাটার নয়, এই স্থানে অষ্টমপতি যখন দশমভাবে আসবে বা কেতুর নক্ষত্রে প্রবেশ করবে, অনেকেই এইগুলো পেতে পারে, মানে যে অনেক দিনের পুরনো সম্পত্তি পেতে পারে, কিছু গুপ্ত ধনও পেতে পারে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, কোনো বিমা সূত্রে প্রাপ্তি হতে পারে। এটা হলো আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তাই আমি কারো কথাগুলোকে বারবার বললাম। আবার বললাম যে অষ্টম ভাবটা দুর্ঘটনাকেও ইন্ডিকেট করে, তাই বুধ যাদের ছকে খারাপ আছে তারা দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। যেহেতু মঙ্গলের 4th হাউসে চতুর্থ দৃষ্টি পড়ছে, মঙ্গলে চতুর্থ দৃষ্টি পড়ছে বৃষ থেকে, যদি আমরা গুনি তাহলে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বুধের ওপরে পড়ছে। মঙ্গল যাদের জন্মছকে খারাপ আছে এবং বুধ যাদের জন্মছকে খারাপ আছে, মঙ্গল বুধ যাদের জন্মছকে দুস্থানে আছে, অর্থাৎ অষ্টমভাবে, ষষ্ঠভাবে ও দ্বাদশভাবে আছে, যাদের জন্মছকে বুধ বক্রী অবস্থায় আছে, তাদের কিন্তু এই সময় যে আগামী 1.5 মাসের মধ্যে কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে এবং বিশেষ করে হাতে চোট লাগতে পারে, এটা মাথায় রেখো।
যাই হোক, এটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমি আবার এই জন্য যারা শুনছো আমার ভিডিওটা বা যারা বোঝার চেষ্টা করছো, শুধু তাদের জন্যই বলবো যে একাদশভাবে আবার যে সমস্ত আমরা বিষয়গুলোকে দেখি সেটার জন্য আমি বলছি। তারপরে আমি আবার এই দুটোকে আমি এই যে গ্রহ, ভাব, কারকতা, গ্রহ, নক্ষত্র 5 করে আমি ফলাদেশ করব, দেখবে ইন্টারেস্টিং লাগবে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ইন্টারেস্টিং লাগানো, আমার বক্তব্যটা, আমার এই বিষয়টা, বাস এটাই আমার উদ্দেশ্য। বাকি ফলা না ফলা সব তো ভগবানের হাতে। আমি চাই তোমরা সবসময় সুখে থাকো, ভালো থাকো, তোমাদের অ্যাক্সিডেন্ট না হোক, তোমাদের খালি টাকা হোক, এটা আমার কাছে ভীষণ আনন্দের বিষয়। তোমাদের শুধু টাকাই হোক। আমি চাই তোমাদের মধ্যে মাটির থেকে তোমরা হঠাৎ করে দেখা গেল যে ঘরে কিছু দেয়াল খুঁড়ছো, হঠাৎ পেয়ে গেলে কোনো কলসি ভর্তি মোহর। তো আমি এটা চাই তোমাদের প্রত্যেকের ঘরে এটা হোক। কিন্তু আমার যেটা উদ্দেশ্য, এটা ঈশ্বর তো চাইলে হবে, আমি চাইলে তো হবে না, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আর এবার আমার যেটা উদ্দেশ্য, যে আমি যে বক্তব্যটা বলছি সেটা যেন বুঝতে পারো আর তোমার যেন ভালো লাগে, এই হলো আমার উদ্দেশ্য। একাদশ ভাব থেকে আমরা আয় মিন করি, বিচার করি, বিদ্যা অর্জিত, মানে আমরা বিদ্যা লাভ করে কি কর্ম করব বা কেমন কর্ম করব সেটাকে আমরা বিচার করি। আবার আমরা আয়ের উদ্দেশ্য, ব্যবহৃত যানবাহন, মানে যানবাহনটাও আমরা বিচার করি একাদশ ভাব থেকে। আবার বলছি, এই যে যানবাহন একাদশ ভাব থেকে যেহেতু আমরা বিচার করি, বুধ কিন্তু ওই দুর্ঘটনা এবং যানবাহন দুটোরই কারকতা বহন করছে, এবং যেহেতু অষ্টম ও একাদশ দুটোরই কারকতা বহন করছে, তাই বলছি বারবার করে যে এই সময় যদি যাদের জন্মছকে বুধ খুব পীড়িত আছে, তাদের কিন্তু বলছি যে সাবধান থাকতে, বিশেষ করে অ্যাক্সিডেন্ট, মঙ্গলের 4th দৃষ্টি পড়ছে, তাই অ্যাক্সিডেন্ট হওয়া থেকে তোমরা সাবধান থাকবে, গাড়ি চালালে সাবধানে চালাবে, ব্যাস এটাই বলার ছিল। এরপরে আসছি পরবর্তী যে সমস্ত জিনিসগুলোকে আমরা বলবো বা একাদশ ভাব থেকে বিচার করি, সেটা আমি বলছি। বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, অলংকার, পিতার অর্থ, স্ত্রীর বুদ্ধি, কার্যসিদ্ধি, ছোট ভাই বোনের ভাগ্য, বাম হাত, বাম কান। আবার বলছি, এই যে বাম হাত বললাম, হাতে কিন্তু চোট লাগার কথা আমি আগেই বলেছি, তাই আমি একাদশ ভাব ওই জন্য কারো কথাগুলোকে আমি বারবার বলে দিচ্ছি। জানি না এত ডিটেলসে অন্য কেউ বলে কি না, বললেও সেটা ভালো, আর না বললেও আমার কোনো কিছু করা নেই। তবে আমি চেষ্টা করব যে আমার দর্শকদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিভাবে আমরা বিচার করি সেই লজিকটা, সেই লাইনটাও আমি বলে দেবো, ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। এই হলো লজিক, এই লাইন, এর মধ্যে কোনো জালি কিচ্ছু নাই, কোনো ভুল বোঝার কিছু নেই, কোনো ভুল বলবও না, বোঝাবও না কাউকে, ভুল মিথ্যে বলবো না, যতটুকু জানি ততটুকু বলবো। এটাই আমার ইউএসপি। তাহলে বড় ভাই বোন, কর্মজীবনের বন্ধু, এই যে একটা বড় পয়েন্ট পেলাম। যেহেতু বুধ কর্মস্থানে আসছে, হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, এবং সে তোমার ভাগ্য ও জীবন এবং কর্মস্থান দুটোই এই কটা জিনিস বদলে দিতে পারে। বুধ অষ্টম ভাবের কারক, তাই অষ্টম ভাব হঠাৎ করে কিছু ঘটিয়ে দেবার ভাব, তাই হঠাৎ করে দেখা হতে পারে, ভালো কিছু ঘটতে পারে। শত্রু, শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, বড় সন্তানের জীবন, সঙ্গী, হাতি ঘোড়া জনিত সুখ, সোনা প্রভৃতি আমরা বিচার করি। এছাড়া রত্ন, পিতার ধন, পুত্রের পত্নী, সহোদরের ভাগ্য, মানে শাস্ত্র বা বই, পুস্তক। তো এই সমস্ত, আরেকটা জিনিস বলবো যে ছোট ভাইয়ের ভাগ্য, শত্রু, এইগুলো আমরা একাদশ ভাব থেকে বিচার করি। আমি এগুলো কেন বলছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ ধরে আমার বক্তব্য শুনে। তবুও আবার বলছি, ধরা যাক এই যে আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আবার বললাম একাদশ ভাব থেকে আমরা রত্ন বিচার করি, রত্ন, সোনা, এসব, বা পিতার ধন একাদশ ভাব থেকে বিচার করি আমরা। এখানে আমি দেখেই বলছি, লেখা আছে ভাই, পরিষ্কার কথা, কোনো লুকালুকির কিছু নেই। অত কিছু মনে রাখা সম্ভব নয়, তবে হ্যাঁ আমাদের প্র্যাকটিসটা এরকমই যে আমরা মনে রাখতে পারি অনেক কিছু। তবে হ্যাঁ, ভিডিও করার সময় পয়েন্টগুলো লিখে নিতে হয়। এটা অনেকেই, একজন বলেছিলেন, প্রসঙ্গ করে বলে রাখি যে একজন বলছিলেন যে দেখে বলো। তো ভাই, দেখে বলা যদি সোজা মনে হয় তাহলে তোমরা শুরু করে দাও, কেমন মজা একবার বোঝো, ঠিক আছে? খুব সোজা কাজ তো, করে নাও, তোমরা শুরু করো, দেখে বলো, দেখি কেমন শোনে তোমাদের কথা লোকে। তো যাই হোক, এবার আমি প্রসঙ্গে ফিরে আসি। সেটা হলো যে পিতার ধনের কথা বললাম।
এই যে পিতার ধন মানে হলো তারও পিতার ধন হতে পারে, আবার যদি তা নাও হয় তো সেটা হতে বিমা সূত্রে আমরা পেতে পারি, পিতার থেকে আমরা উইল করে পেতে পারি। তো এই যে পিতার ধন যদি আমরা এই সময় পাওয়ার সম্ভাবনা থাকে তো এই সময়েই সেটা হয়ে যাবে, আমরা পিতার থেকে কিছু পেতে পারি। যেহেতু নবম ভাবটা পিতারও কারক এবং গুরুর কারক এবং গুরুজনদের বা পূর্বপুরুষের কারক, তো এই নবম ভাব থেকে যেহেতু বুধ নবম ভাবে গিয়ে বক্রী হবেন তো হঠাৎ করে কিছু পেতে পারি, এই পিতার ধন পেতে পারি, পিতার আশীর্বাদ তো পাবো কমসে কম, আরে ধন ছেড়ে দাও, টাকা ছেড়ে দাও, আশীর্বাদ তো কমসে কম পাবো, তার আনুকূল্য তো পাবো, সমর্থন তো পাবো, বাস এইটুকু হলেই অনেক। তো এই ঘটনাগুলো ঘটবে। এই ঘটনাগুলোর সঙ্গে সঙ্গে আমি আবার বলছি যে আবার যেটা পজিটিভ যেটা পয়েন্ট আমি একটা কথা বলবো যে কার্যসিদ্ধি একাদশ ভাব থেকে আমরা মিন করি। তো বুধ যখন এই দুটো ভাবের কারকতা করবে তখন নবমভাবে যখন বক্রী হবে, যখন ফিরে যাবে তখন বুধ তখন অস্ট্রেলেশন নিজের নক্ষত্রে থাকবে, তখন কী হবে, বুধ হঠাৎ করে কার্যসিদ্ধি করে ভাগ্যটাকে চেঞ্জ করে দেবে। হতে পারে, কার ভাগ্যে কী হবে কে বলতে পারে, আমি লজিক্যালি বলতে পারি যে এইগুলো হতেও পারে, তবে হবেই তা আমি বলতে পারবো না, সে অত শিক্ষা আমার নেই। ডান পায়ের কথা বলছি, একাদশ ভাব থেকে আমরা ডান পা আমরা বিচার করি, এবং আরেকটা কথা হচ্ছে ডান পা এবং বাম কান আর ডান পা। তাহলে কি হতে পারে, এই সময় বর্ষাকাল, তো হতে পারে ঠান্ডা লেগে যাবে, কানে কারো ইনফেকশন হয়ে গেল। আবার ডান পা যেহেতু বললাম ওই অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনা, তো যানবাহন, তো এই ডান পায়ে চোট লাগতে পারে, বাম আবার দুটো হাতেও লাগতে পারে, তো সাবধান, এটা একটা হতে পারে, খুব সাবধান। মঙ্গলের দৃষ্টি, মঙ্গল না রক্তপাতের গ্রহ, মঙ্গল অ্যাক্সিডেন্টের গ্রহ, যদি দৃষ্টি পড়ে, যদি বুধ কোনোভাবে দুর্বল থাকে, পাপ দ্বারা আক্রান্ত থাকে, পাপ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু বুধের দ্বারা কিন্তু এইবারে ক্ষতি হওয়ার চান্স আছে, এটা মনে রেখো ব্যাস। এবার আমি বলবো যে আমি যে ভাবগুলোর কথা বলবো, ভাব বিচার করব আমি এবার লগ্ন থেকে শুরু করব। প্রথমত বলে রাখি, যখন বুধ মঘায় প্রবেশ করবেন, মঘা নক্ষত্রে প্রবেশ করবেন, ভিডিও বড় হচ্ছে, অনেকের ধৈর্য হয়তো কমে যাচ্ছে, বারবার বলছি যে একদিনে ভিডিও যদি তোমরা না দেখতে চাও তাহলে 2 দিনে 3 দিনে দেখো, কিন্তু দেখো এবং দেখে আমি বলবো যে বিচার করার পদ্ধতি শেখো, বোঝো এবং আগাম জেনে নাও যে কি হতে পারে, টু দ্য পয়েন্ট জেনে নাও। চেষ্টা করছি বোঝাবার, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, অনেক কিছু পয়েন্ট বাদ চলে যাচ্ছে ভিডিও বড় হবার আশঙ্কায়, তো তবুও আমি চেষ্টা করছি কিছু কিছু বলার, যেগুলো না বললেই নয়, যে জন্য এই ভিডিওটা করা। মঘা নক্ষত্র যখন কেতু নক্ষত্র আমরা জানি, তো মঘায় যখন আসবেন বুধদেব তখন কেতুর আন্ডারে চলবে, বাধ্য চলতে। কেতু এখন কোথায় আছে, একাদশ ভাবে, তো কেতু যেমন হঠাৎ করে কিছু ঘটিয়ে দেওয়ার কারকতা বহন করে, এবং বুধও তেমনি অষ্টম ভাবের কারক হিসাবে তিনিও হঠাৎ করে কিছু ঘটিয়ে দেবেন। তো তাহলে কী হবে, দুজনেই সাডেন, মানে একদম। মঘাও তাই, মঘা চাই তাড়াতাড়ি ফয়সলা, মঘা কিচ্ছু দেরি বা কোনো বিষয়ে ডিলে পছন্দ করে না, কেতু জিনিসটাই তাই, কেতু গ্রহটাই তাই, একদম ফয়সলা অন দ্য স্পট, এরকম ব্যাপার। তো এইবার যখন শনির দৃষ্টি পাবে তাহলে কি হবে, ভাই বিচার এখনই চাই, আমি দেরি শুনবো না, দাও এখনই যাই, যেটা চাই তো এখনই চাই, আর দেরি নয়, অনেক হয়েছে ভাই। এই অ্যাটিটিউড তোমাদের রাখা দরকার, এবং এই অ্যাটিটিউড যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের জীবনের যেসব কাজ পেন্ডিং হয়ে আছে, কর্মজগতে হতে পারে বা জীবনে যে কোনো সমস্যার জন্য হতে পারে, সেই সমস্যাগুলো এবার দ্রুত সমাধান হবে, সমস্ত দিক থেকে সমাধান হবে, সমস্ত দিক থেকে বিচার তোমরা পাবে, ন্যায্য বিচার পাবে। যখন মঘায় প্রবেশ করবে, অর্থাৎ তখন কেতু নক্ষত্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে মূলা ও অশ্বিনী আরও দুটো নক্ষত্র আছে কেতুর, তাহলে সেই দুটো নক্ষত্র এবং সেই দুটো ভাবও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ সেগুলোতেও ফল দিতে শুরু করবে। কীরকম, মূলা আছে কোথায়, মূলা আছে সেকেন্ড হাউসে, অর্থাৎ বৃশ্চিকের সেকেন্ড হাউস ধনু রাশিতে। তাহলে মূলা নক্ষত্র যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ধন সঞ্চয় হবে, ধন সঞ্চয় হবে, হতে বাধ্য।
তো এবারে অশ্বিনী নক্ষত্র কোথায় আছে? 6th হাউস, সেই মেষ রাশিতে, বৃশ্চিক থেকে মেষ, কোনো মেষ 6th হাউস মানে 6 নম্বর ঘর, ষষ্ঠ ভাব। তাহলে ওটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে কী হবে? ধন সঞ্চয় হবে। আমি আবার সেই ধনটাকে নিয়ে চলে যাবো ওই দিকে, কোথায়? ষষ্ঠভাবে, সেখানে ঋণ শোধ করতে হবে। কিছু ধার করেছি যে, ওই সঞ্চয় করবার উপায় নাই, তো ওই অষ্টমপতি দেবে একদিকে, আবার নিয়ে যাবে একদিকে, ওই শোধ করে রেখেছো, শোধ করতে হবে, ধার করে রেখেছো, এই হলো ব্যাপার। তো কিন্তু পজিটিভ দিক হলো যে কিছুটা হবেই, এইবারে মেকআপ হবে, মেরামত হবেই অনিবার্য। আর্থিক দুর্গতি দূর হবেই, কিছু সঞ্চয় নিশ্চিত। একাদশপতি বুধদেব যখন 4th হাউসে দৃষ্টি রাখবে না, তাহলে তোমাদেরকে ইনকাম করার জন্য ফোর্স করবে যে ইনকাম এবার আমাদের করতে হবে। এবং এই যে আজকের বিচারটা আমি বলছি, বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, বিশাখা, অনুরাধা ও জ্যেষ্ঠা, এই 3টে নক্ষত্রই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই 3টে নক্ষত্রের জন্যই কিন্তু বুধ এই আগামী 1.5 মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বড় বড় বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে, কর্মস্থানে, আর্থিক বিষয়ে, ব্যবসার বিষয়ে, চাকরির বিষয়ে এবং পড়াশোনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই সময়। এবং যদি সিদ্ধান্ত নিতে ভুল হয় তাহলে আগামী দিনে খুব কষ্ট পেতে হবে। আবার বলছি, এই পিরিয়ডটা খুব কষ্টের পিরিয়ড হবে। কিন্তু আবার বলছি, যদি সিদ্ধান্ত ঠিক হয় খুব ভালো ফল হবে, ভুল হলে কিন্তু মারাত্মক ফল। আর যদি লড়াই করে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে থেকে যদি আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতির বিরুদ্ধ বা প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা করি, সৎ পথে থেকে ঈশ্বরকে সঙ্গে রেখে, তাহলে আমরা যদি লড়াই করি, লড়াইয়ে তো জিতবই, আমরা জিতব। কিন্তু তার ফল আমরা বুঝতে এখন না পারলেও পরবর্তীকালে এই ফল আমরা ভোগ করবই, ফল আমরা পাবই। এবং এর ফলটা হবে সুদূর প্রসারী। আজকেই এই ফল বুঝতে পারবে না, অনেক দূরে গিয়ে বা কিছুদিন পর, কয়েক মাস পর গিয়ে আমরা এর ফলটা বুঝতে পারবো, এটা নিশ্চিত। 2 বক্রী গ্রহের দৃষ্টি বিনিময় কোনো মামুলি ঘটনা নয়। দুটোই গ্রহ বক্রী, তার মানে কি? অষ্টম, একাদশ ভাবে এবং নবম ভাবে যে কাজগুলো আমাদের মুলতুবি আছে, পেন্ডিং আছে, ওগুলোকে ফিনিশ এবার করতেই হবে, সেই সময় এসেছে। আর্থিক বিষয়ে, ভাগ্য সংক্রান্ত বিষয়ে, তারপর হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে এবং কর্মস্থানে, ব্যবসা স্থানে যে সমস্ত কাজ আমাদের মানে পেন্ডিং পড়ে আছে, আনফিনিশড পড়ে আছে, সেগুলো এবার ফিনিশ করতেই হবে, না হলে সেই কাজগুলোই পণ্ড হয়ে যাবে। তো এবারে হচ্ছে যে অ্যাকশন নেবার পালা, কারণ বুধ কর্মস্থানে এসে বারবার বলছেন, একবার মার্গী, একবার বক্রী, এবং নক্ষত্র পরিবর্তন, রাশি পরিবর্তন, এর দ্বারাই বলছে যে ভাগ্য ও কর্ম জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছি। এই ভাগ্য ও কর্ম নির্ভর করছে নিজের কর্ম কেমন হবে, সেই অনুযায়ী কিন্তু ভাগ্য তৈরি করো, এই হলো ব্যাপার। কর্মের দ্বারা ভাগ্য গঠন করে নাও, বুধ এই বার্তা দিচ্ছেন। এবং এটাই নিশ্চিত যে কর্মর দ্বারা তোমরা ভাগ্য পরিবর্তন করার সুযোগ পাবে, শনি সেই সুযোগ করে দেবে, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। এবং সেই কাজে আরও বেশি সাহায্য করবে মঙ্গলদেব, তোমাদের লগ্নপতি হিসাবে বুধকে কন্ট্রোলে রাখার সর্বদা চেষ্টা করবেন। তারপরে যখন আবার বলছি, মঘা থেকে যখন বুধ চলে যাবে অশ্লেষায়, তখন কি হবে? বুধ যখন বক্রী হয়ে অশ্লেষায় চলে যাবেন, তখন বুধ নিজেরই নক্ষত্রে থাকবে, কিন্তু রাশিটা পরিবর্তন করে কর্কট এবং ভাবটা পরিবর্তন হয়ে নবম ভাব হবে। তাই বলছি নবম ভাবে তখন তিনি বলবেন যে ভাগ্যভাবে, তো ভাগ্য মানে পিতা, তো নবম ভাবটা তো অনেক কিছু মিন করে, যেটা সেটা প্রাপ্তি, ভ্রমণ, ধর্ম, আধ্যাত্মিকতা, তীর্থস্থান, পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, গুরু, তারপর হচ্ছে যে ইষ্ট দেবতা, এই সমস্ত কিছুকে মিন করে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, ভাগ্যে পরিবর্তন আসবেই, এটা নিশ্চিত। আরেকটা কথা, বুধ যখন কর্কটে প্রবেশ করবে, তার সপ্তম দৃষ্টি পড়বে তোমাদের 3rd হাউসে, অর্থাৎ মকর রাশিতে। তাহলে মকর রাশিতে যখন দৃষ্টি পড়বে বুধের, তাহলে কি হবে? 3 নম্বর ভাবটা অ্যাক্টিভ হবে, যে কাজে হাত দেবে সেই কাজেই তোমাদের সফলতা নিশ্চিত। একবার নিশ্চিত করে নাও যে এই কাজটা আমাকে করতে হবে, যদি তোমরা সেই নিশ্চিত করতে পারো তাহলে সেই কাজে জয়লাভ নিশ্চিত, এটা আমি বলে রাখলাম।
আবার বলছি, যখন অশ্লেষা প্রবেশ করবে তখন বাকি বুধের যে আরও দুটো নক্ষত্র আছে, জ্যেষ্ঠা ও রেবতী। রেবতী হচ্ছে পঞ্চম ভাবে মানে মীন রাশিতে, আর জ্যেষ্ঠা হচ্ছে লগ্নভাবে মানে বৃশ্চিক রাশিতে। এই দুটো নক্ষত্র এবং দুটো ভাব অ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শুধু নয়, এবং তোমাদের সন্তান ভালো থাকবে। তোমাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে হতে পারে, সন্তান বিদেশ যাবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার পড়াশোনায় উন্নতি হবে, তোমাদের বিদ্যায় উন্নতি হবে, প্রেম ভালো হবে, অনলাইন প্রেম হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, প্রেমে এবং নতুন কোনো কাজের জন্য যোগাযোগ বৃদ্ধি পাবে, ইনকাম করার জন্য যোগাযোগ বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে যে তোমরা ইনকামের খিদে বেড়ে যাবে, ইনকাম করতেই হবে, টাকা আনতেই হবে, এই যে খিদে তোমাদের এত বেড়ে যাবে তার জন্য দৌড়াদৌড়ি লাগিয়ে দেবে একবারে। তো এই ব্যাপারগুলো ঘটবে। এরপরে যখন অশ্লেষা থেকে আবার মঘায় আসবেন, ঠিক সেই পরিণাম যখন তোমরা বক্রী হয়ে যখন আবার সিংহে আসবে মঘাতে, তখন আবার বক্রী কিন্তু বক্র ত্যাগ করবেন 29শে আগস্ট, আমি বলেছি তিনি মার্গী হয়ে যাবেন। তাই মঘায় যখন পুনরায় আসবেন তখন হচ্ছে যে 4 সেপ্টেম্বর, তো সেটা কিন্তু আর তিনি তখন আর বক্রী থাকবেন না, তখন মার্গী হয়ে যাবেন। তো তখন মঘায় যখন আসবেন তখন তিনি মার্গী, তার মানে তিনি সাপ সুতরা। এবার তখন তিনি কী করবেন, ডিরেক্টলি যে ঋণটা এতদিন আমরা শোধ করতে কষ্ট পাচ্ছিলাম, বাকি ঋণটা আমরা এবার শোধ করে নেব অবলীলায়, খুব সহজেই। তো এই জিনিসগুলো ঘটবে, অর্থাৎ যে আমাদের এই যে মঘা, আমি যে বললাম যে মঘায় যখন প্রবেশ করবে তখন 10th হাউস, দশম ভাব, 2nd হাউস ও 6th হাউস, এই তিনটে ভাব অ্যাক্টিভ হবে এবং শুভ ফল আনবে। তো এইগুলো কি হচ্ছে, এই 10th এবং 2nd ও 6th হচ্ছে যে সব আর্থিক কারণ, মানে সঞ্চয় হবে, আমি ঋণও শোধ করব এবং আবার শোধ করার পরে অবশিষ্ট কিছু আছে সেটা বাঁচিয়ে রাখবো, এবং সেটা আমাদের কর্মজগতের দ্বারাই হবে, কর্মের দ্বারাই হবে। এবং এই ক্ষেত্রে বলি, যখন আমি এখনও আরেকটা ভাবের কথা বা আরেকটা নক্ষত্রের কথা বলবো, সেটা হলো যখন বুধ যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাবে, মানে রবি নক্ষত্রে যাবে, তো এই নক্ষত্র গেলে রবির ঘর, রবির নক্ষত্র অর্থাৎ সিংহ রাশি এবং নক্ষত্রটা রবির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রে প্রবেশ করার পর রবির যে আরও দুটো নক্ষত্র আছে সেটা হচ্ছে কৃত্তিকা ও উত্তরসারা। তো এই দুটো নক্ষত্র এবং দুটো ভাব 7th হাউস ও 2nd হাউস অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তার ফলে রবিদেব শুভ ফল দেবেন, এবং রবিদেবও তখন বুধের সঙ্গে একসঙ্গে সহাবস্থান করবে সেই সময়কালে। তো রবি বুধের একটা ভালো যোগ তৈরি হবে। তো তার ফলে তোমাদের বুদ্ধি উদয় হবে, ভাগ্য উদয় হবে, কর্মস্থানে বাধা দূর হবে, এবং তারপরে তার জন্য তোমাদের কিছু আমদানি হবে, সেভিংস হবে, ব্যাংকে কিছু টাকা ঢুকবে, কর্মস্থানে উন্নতি হবে, কর্মস্থানে বাধা দূর হবে। শুধু তাই নয়, যেহেতু কৃত্তিকা নক্ষত্রটাও বিশ্বরাশিতে 7th হাউসে আছে, তাই ওই নক্ষত্রটাও ওই ভাবটাও অ্যাক্টিভেট হবে। বিশ্বরাশিতে এমনিতেই তোমাদের লগ্নপতি মঙ্গলদেব আছেন এবং তার সঙ্গে আছেন গুরুদেব। তারপরে যখন বুধ আসবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, তখন তিনি ওই নক্ষত্রটাকে ওই ভাবটাকে অ্যাক্টিভেট করবেন। তাহলে সপ্তম ভাব যেহেতু সেটা ব্যবসার ভাব হওয়ার জন্য ব্যবসাও ভালো হবে, দাম্পত্য জীবন ভালো হবে এবং ব্যবসায় ভালো আমদানি হবে। ব্যবসাটাকে বাড়ানোর জন্য নতুন যোগাযোগ খুঁজে পাবো, নতুন বন্ধু খুঁজে পাবো, ইনভেস্টর পাবো, ইনভেস্ট করার জন্য বুদ্ধি পাবো, আইডিয়া পাবো, যোগাযোগ পাবো, সব কিছু, মানে ব্যবসাতেও ভালো ফল। এখন কেউ প্রশ্ন করতেই পারো যে শুধুই ভালো ফল, খারাপ ফল পাবো না? হ্যাঁ, খারাপ ফল তো আছেই। ওই যে বললাম, হঠাৎ করে আবার কিছু খরচা হবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ করে বন্ধু শত্রু হতে পারে, হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে শত্রু হতে পারে, কোনো চেনা মানুষ অচেনা হতে পারে, এই সমস্ত কিছু হবে। শনি যেহেতু বুধের দিকে দৃষ্টি দেবে, তাই যখনই তুমি নিজের হক চাইতে যাবে তখন সে তোমার শত্রু হবে, সে তোমার হক দিতে চাইবে না, তার জন্য লড়াই করতে হবে। এইগুলো হচ্ছে অশুভ ফল। আর শুভ ফলের কথা আমি বারবার বলেছি, আর বলবো না, ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো একটাই কথা সংক্ষেপে আবার বলবো যে বুধের এই যে গোচর, এই যে সঞ্চার, সেটা বৃশ্চিক রাশির জন্য শুভ ফল আনবে। আমি বিস্তারিতভাবে বলেছি, আশা করি কজন থাকবে এইটুকু জানি না এই পর্যন্ত। তো তবু আজকে চেষ্টা করেছি কিছুটা বলার। এই গোচরটা মামুলি গোচর নয়, এই সঞ্চারটা অনেক কিছু ফল আনবে যেহেতু, তাই বিস্তারিত বলতেই হলো। ভিডিও অনেক বড় হয়েছে, ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। যাই হোক, আজকে এটুকু থাক।